আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনেকেই জানতে চাচ্ছিলেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের সার্কুলার কবে প্রকাশিত হবে, কোন পদে কতজনকে নিয়োগ দিবে, প্রাইমারিতে চাকরি পাওয়াটা কেন সহজ সে সম্পর্কে একটু বিশ্লেষণ করতে বলছেন। তো বিষয়টা হচ্ছে কি, আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বা প্রাইমারি যে সার্কুলার আছে সেই সার্কুলারের জন্য অপেক্ষা করতেছেন, তারা যেহেতু দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন, যার কারণে তারা আসলে এই ধরনের কমেন্টগুলো করতেছেন। মূলত প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। বিষয়টি পুরোপুরি ক্লিয়ার করব। প্রথম যে আমরা প্রশ্নটি নিয়েছি, আশা করছি এই ভিডিওটি যদি আপনারা দেখেন পুরোটা, তাহলে প্রাইমারি নিয়ে আপনাদের সকল প্রশ্ন অর্থাৎ প্রশ্নের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এখন প্রথম প্রশ্নটা একটু দেখুন, কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে। আপনারা হয়তো বা জানেন যে 2023 সালে কিন্তু একটা ডিক্লার দেওয়া হয়েছিল যে 2023 সালে বলা হয়েছিল 1,10,000 শিক্ষক নিয়োগ দেওয়া হবে প্রাইমারিতে। তবে সেই 1,00,000 শিক্ষকের যে পদটা আছে সেই পদটা কিন্তু পূরণ হয়নি। এখন বাকি যে পদটা আছে সেই পদের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই ছাড়া হচ্ছে, এরকমটাই আমরা অলরেডি জানতে পেরেছি। এখন কতগুলো শিক্ষক নিয়োগের যে সিট রয়েছে সেই সিট ফাঁকা রয়েছে সে সম্পর্কে চলুন একটু আমরা জানি। প্রথমত আপনারা জানেন যে 2023 সালে 37,000 শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, 37,000 শিক্ষক। আর 2024 সালে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে 8,000। এখানে একটু দেখুন, এখানে 0 0 0 714 15 5 হাজার থেকে 1 3 আর 1 4, তাহলে কত হচ্ছে 45,000 শিক্ষক অলরেডি নিয়োগ হয়ে গেছে। আরও কিন্তু এখানে 6,000 শিক্ষক অর্থাৎ তৃতীয় ধাপের যে শিক্ষক নিয়োগের যে অবশিষ্ট অংশ রয়েছে সেখানে কিন্তু 6,000 শিক্ষক কিন্তু তাদের কার্যক্রম অলরেডি প্রায় শেষ পর্যায়ে, তারা খুব নিয়োগের অপেক্ষায় রয়েছে শুধুমাত্র। তাহলে এখান থেকে যদি আমরা দেখি, এখানে মোটে আসতেছে কত, 5 6 11 1 হাজার থেকে 1 4 থেকে 5, মোটে 51,000 শিক্ষক বলা যায় যে অলরেডি নিয়োগপ্রাপ্ত হয়ে গেছে। তাহলে 41,000-এর ভিতর 51,000 শিক্ষক নিয়োগ যদি হয়ে যায়, তাহলে বাকি থাকতেছে কত, বাকি থাকতেছে আরও 4 9 0 0 0 49,000 শিক্ষক নিয়োগ অবশিষ্ট রয়েছে। এখন এই যে 49,000 শিক্ষক নিয়োগ অবশিষ্ট রয়েছে, এখানে কোন কোন পদের জন্য শিক্ষকগুলো নিয়োগ দেওয়া হবে এটা একটু জানার প্রয়োজন রয়েছে। কারণ অনেকেই মনে করতেছে যে আসলে এই 49,000 সবাই আবেদন করতে পারবে, বা এই 49,000-এর সার্কুলারটা একবার আসবে কিনা, এরকম অনেক রকম প্রশ্নই আছে আপনাদের ভিতরে। তবে এখানে যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এবার কিন্তু শিক্ষক নিয়োগের যে সার্কুলার আছে সেই সার্কুলারে কিন্তু 5টা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। 5টা ক্যাটাগরির মধ্যে থেকে প্রথমত 1 নম্বর ক্যাটাগরি যদি আমরা দেখি, এখানে 1 নম্বরে রয়েছে এখানে চারুকলা, শারীরিক শিক্ষা, সঙ্গীত। এখানে এই 3টা ক্যাটাগরি, এর বাইরেও আরও 2টি ক্যাটাগরি রয়েছে। সে 2টি ক্যাটাগরির ভিতর একটা ক্যাটাগরি হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক, আর একটা ক্যাটাগরি যেটা রয়েছে সেটাতে আছে প্রাইমারি সহকারী প্রধান শিক্ষক। এই মোট 5টা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তবে 5টা ক্যাটাগরিতে এর আগে কিন্তু এভাবে আসলে কখনোই প্রাইমারি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সুতরাং এটা কিন্তু একটা নতুন আঙ্গিকে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এখন এখানে চারুকলা, শারীরিক শিক্ষা এবং সঙ্গীতে 15 থেকে 20,000 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, 15 থেকে 20,000 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং এখানে আপনারা জানেন যে সহকারী প্রধান শিক্ষক এই সেক্টরে 9,600 জন শিক্ষক নিয়োগের অনুমোদন অলরেডি দেওয়া হয়েছে। 9,600 জন শিক্ষককে নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এখন এখানে আর থাকতেছে সাধারণ শিক্ষক অর্থাৎ সহকারী শিক্ষক পদে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে 15,000 বা তার বেশি অর্থাৎ 15,000 প্লাস শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। কারণ আপনারা জানেন যে 2023 সালে যে
শূন্য পদটা ছিল সেই পদটা কিন্তু দিন যত গড়াচ্ছে শূন্য পদের সংখ্যাটাও বাড়তেছে। বাকি যে শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলো কিন্তু সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। এখন বিষয় হচ্ছে এই যে পুরো ক্যাটাগরিটা অর্থাৎ 5টা ক্যাটাগরিতে কি সবাই আবেদন করতে পারবে? না, 5টা ক্যাটাগরিতে সবাই আবেদন করতে পারবে না। মূলত যে বিষয়টা এখানে প্রথম যে 3টা ক্যাটাগরি রয়েছে এখানে একটু দেখুন, প্রথম 3টা ক্যাটাগরিতে শুধুমাত্র সেই সকল সাবজেক্টের যে শিক্ষার্থীরা রয়েছে যারা আসলে সেই সকল সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স বা ডিগ্রি করছে তারাই আসলে এখানে শুধুমাত্র আবেদন করতে পারবে। আর যে বাকি 2টা ক্যাটাগরি রয়েছে এই 2টা ক্যাটাগরিতে অন্য অন্য সকল সাবজেক্টের প্রার্থীরাই আবেদন করতে পারবে। যেমন ধরুন বাংলা, ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এছাড়াও আপনার রয়েছে হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, এই সকল সাবজেক্টের প্রার্থীরা এই 2টা সেক্টরে শুধুমাত্র আবেদন করতে পারবে। তাহলে এই 2টা সেক্টরে আবেদন করতে পারলে সরাসরি কি সহকারী প্রধান শিক্ষকেও আবেদন করা যাবে? না, এটাও একটা বিষয় মাথায় রাখতে হবে। সহকারী প্রধান শিক্ষকে আবেদন করতে হলে আপনাকে আগে সহকারী শিক্ষক থাকতে হবে। তার মানে যারা অলরেডি চাকরিতে যুক্ত রয়েছে অর্থাৎ প্রাইমারি শিক্ষক হিসেবে যারা যোগদান করেছে এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের মধ্য থেকে অর্থাৎ সহকারী শিক্ষকের মধ্য থেকে পরীক্ষা নিয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে 9600 জনকে। আর বাকি যে এখানে সহকারী শিক্ষক রয়েছে 15000 প্লাস সহকারী শিক্ষক, এই 15000 প্লাস সহকারী শিক্ষকের ক্ষেত্রে সবাই এখানে আবেদন করতে পারবেন। যারা অনার্স মাস্টার্স ডিগ্রি পাস রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তো আশা করছি যে এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তবে এখানে একটা বিষয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 15000 প্লাস হবে, কারণ এখানে টোটাল যে আমাদের 49,000 রয়েছে এটা কিন্তু 1 লাখের মধ্যে থেকে 49,000। আর এই 1 লাখের কথা বলা হয়েছিল 2023 সালে, 23 সালের পর এখন চলতেছে 25 সাল। তাহলে এই মোটামুটি সময়টার মধ্য থেকে কিছু সংখ্যক প্রার্থী কিন্তু এখানে বৃদ্ধি পাবে, কারণ অনেকে রিটায়ারমেন্টে চলে গিয়েছে, অনেকে হয়তো বা চাকরিতে যোগদান করেনি বা চাকরি থেকে দেখা যাচ্ছে যে অনেকেই মাঝামাঝি সময়ে আর চাকরি করবে না, রিজাইন দিয়েছে, এরকম খাতগুলো পূরণ করবে, যার কারণে এখানে 15,000 প্লাস শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন কথা হচ্ছে সার্কুলার কবে প্রকাশিত হবে? এটি বহুল আলোচিত এবং বহুলভাবে আপনারা প্রশ্ন করতেছেন যে আসলে সার্কুলার কবে প্রকাশিত হবে। দেখুন, সার্কুলার মূলত প্রকাশিত হওয়ার যে কথা ছিল সেটি কিন্তু জানুয়ারি মাসেই কথা ছিল, কিন্তু মূলত জানুয়ারি মাসে সার্কুলার প্রকাশ করার কোনো সম্ভাবনা নেই। আমরা এখন পর্যন্ত অধিদপ্তরের বিভিন্ন মারফত থেকে যেটা জানতে পেরেছি যে জানুয়ারি মাসে কোনো রকম প্রাইমারি সার্কুলার প্রকাশিত হবে না, এটা ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই এই সার্কুলারটা প্রকাশিত হতে চলেছে। আবার বলি, ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যেই এই সার্কুলারটা প্রকাশিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই জোরালোভাবে প্রস্তুতি নিতে থাকবেন, কারণ যেহেতু সামনে খুব অল্প সময় রয়েছে এবং সার্কুলার প্রকাশের পর এই সরকার চেষ্টা করবে যে খুব দ্রুতই এই নিয়োগটা দিয়ে যাওয়ার জন্য। অর্থাৎ এই সরকারের এই প্রাইমারি শিক্ষক নিয়োগের এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই সরকার চাচ্ছে যে সারা দেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, শিক্ষা কাঠামো রয়েছে, সেই কাঠামোটাকে ঢেলে সাজানোর জন্য একটা আলাদাভাবে তারা একটা কমিটিও গঠন করার চেষ্টা চালাচ্ছে। সুতরাং এখানে মাথায় রাখতে হবে যে খুব কম সময়ের মধ্যে এই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। যেহেতু অল্প সময়ের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সুতরাং এখন যে সময়টা রয়েছে এই সময়টা অবশ্যই আপনাদেরকে কাজে লাগাতে হবে। এই বিষয়গুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যে প্রশ্নটা আপনারা করেছিলেন সেই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে এর পরের প্রশ্নটা আপনারা করেছেন, প্রাইমারিতে চাকরি পাওয়া সহজ কেন? দেখুন, প্রাইমারিতে চাকরি পাওয়া সহজ টোটাল 6টা কারণে। 6টা কারণগুলো কি কি? এই 6টা কারণ যদি আপনি জানতে পারেন, আশা করছি আপনার প্রাইমারিতে চাকরি পাওয়ার যে ইচ্ছা শক্তি রয়েছে সেই ইচ্ছা শক্তি অবশ্যই বৃদ্ধি পাবে। প্রথমত, প্রাইমারিতে চাকরি পাওয়ার সহজ হওয়ার কারণ হচ্ছে উপজেলা ভিত্তিক চাকরি। দেখুন, বাংলাদেশের যে সকল চাকরি রয়েছে, বিশেষ করে ভাইটাল জব যেগুলো রয়েছে, সেগুলোর ভিতর থেকে উপজেলা ভিত্তিক চাকরি কিন্তু নেই। মূলত সর্বশেষ এসে জেলা ভিত্তিক চাকরিগুলো হয়ে থাকে। উপজেলা ভিত্তিক চাকরির পরিমাণটা কিন্তু খুবই কম। যেহেতু খুবই কম এবং এই চাকরিতে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তিতেও সংখ্যাটা বেশি থাকে, দেখুন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিতে সংখ্যাটা বেশি থাকে, সুতরাং চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। পদ সংখ্যা যেহেতু অনেক বেশি, তার মানে আমরা 2টা বিষয় নিয়ে অলরেডি আলোচনা করলাম। একটা হচ্ছে উপজেলা ভিত্তিক চাকরি, এই জন্য চাকরি পাওয়াটা সহজ। আপনার কোনো সিট, ঢাকার কোনো প্রার্থী এসে আপনার সিটটা পূরণ করবে না, আপনার উপজেলার প্রার্থী দিয়ে আপনার উপজেলার সিটটা পূরণ করা হবে। তার মানে আপনি কম্পিটিশন করবেন শুধুমাত্র আপনার উপজেলার প্রার্থীর সাথে, এই কারণে এটা সহজ। এছাড়া পদ সংখ্যা বেশি। আপনারা খেয়াল করে দেখবেন গত
3-4 বছর ধরে কিন্তু প্রাইমারিতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসতেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে কিন্তু পদ সংখ্যা অন্য অন্য চাকরির তুলনায় অনেক বেশি। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে সারা বাংলাদেশে অন্য অন্য চাকরিগুলোতে 500, 600 বা 1000 যদি পদ সংখ্যা সে যদি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে সেখানে লক্ষাধিক প্রার্থী আবেদন করে এবং সেখানে চাকরি পাওয়াটা কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে অনেক কম, কারণ সারা বাংলাদেশের সকল মেধাবী প্রার্থীরা সেখানে আবেদন করে থাকে এবং সারা বাংলাদেশ থেকে সেখানে নিয়োগ দেওয়া হয়। কিন্তু যারা মূলত উপজেলা ভিত্তিক এই প্রাইমারির নিয়োগে অংশগ্রহণ করবেন তারা কিন্তু শুধুমাত্র তাদের উপজেলার সাথে কম্পিটিশন করতেছেন, যার কারণে তাদের উপজেলার যে পদ সংখ্যা থাকতেছে মোটামুটি 40-50টা যদি পদও থাকে তাহলেও দেখবেন, বা 20টা-25টা পদ থাকলেও দেখবেন আপনার উপজেলায় কিন্তু এই 20-25টা পদের সংখ্যা অন্য অন্য চাকরির তুলনায় কিন্তু অনেক বেশি। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে তুলনামূলক প্রতিযোগিতা কম। কেন তুলনামূলক প্রতিযোগিতা কম? কারণ হচ্ছে ওই একই কথাই, যেহেতু সারা বাংলাদেশের সাথে আপনাকে কম্পিটিশন করতে হচ্ছে না, সুতরাং প্রতিযোগিতাটা অবশ্যই কম হবে। এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে লিখিত পরীক্ষা নেই। লিখিত পরীক্ষা কিন্তু অন্য অন্য বাংলাদেশের প্রায় সকল ভাইটাল চাকরিতেই লিখিত পরীক্ষা থাকে, কিন্তু বেশিরভাগ চাকরিগুলোতে লিখিত পরীক্ষা থাকা সত্ত্বেও প্রাইমারির মতো এরকম একটা চাকরিতে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দিয়েই চাকরি পাওয়া সম্ভব। এটা কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু সচরাচর ঘটে না। সুতরাং যেহেতু লিখিত পরীক্ষা নাই, সুতরাং চাকরি পাওয়াটা অনেক বেশি সহজ, কারণ আপনারা জানেন লিখিত পরীক্ষা কিন্তু এমসিকিউ পরীক্ষার থেকে অনেক বেশি জটিল এবং কঠিন হয়ে থাকে। আশা করছি এই বিষয়টাও আপনারা বুঝতে পারছেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে প্রশ্ন কমন পাওয়ার সুযোগ বেশি। আচ্ছা, একটা কথা বলে নেই, যারা যে উপজেলা থেকে এই ভিডিওটা দেখছেন, অর্থাৎ কোন জেলার কোন উপজেলা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনারা একটু কমেন্টে লিখে যাবেন। এতে করে আমার বুঝতে সুবিধা হবে আসলে কোন কোন উপজেলার প্রার্থীরা আসলে এই ভিডিওগুলো দেখতেছে। এমন বিষয় হচ্ছে প্রশ্ন কমন পাওয়ার সুযোগ বেশি। আপনারা একটু খেয়াল করে দেখবেন প্রাইমারিতে কিন্তু অন্যান্য চাকরির তুলনায় প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি, কারণ অন্যান্য চাকরিগুলোতে বিশেষ করে বছরের শেষে গিয়ে একটা পরীক্ষা হলেও সেই পরীক্ষাগুলোর যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নির্ধারিত নয়, কিন্তু প্রাইমারিতে সিলেবাস যেহেতু মোটামুটি একটা নির্ধারিত সিলেবাস, আর এই সিলেবাসের ওপর ভিত্তি করে যেহেতু পরীক্ষাগুলো হয়ে থাকে, আর বিগত দীর্ঘ বছর ধরে প্রাইমারিতে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে এবং চাকরিও দেওয়া হচ্ছে প্রাইমারিতে, সুতরাং এখানে কিন্তু গুছিয়ে দেওয়া রয়েছে সকল বইয়ে, আর এখানে কমন পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। বিশেষ করে বিগত বছরগুলো থেকে মোটামুটি 10 থেকে 30% পর্যন্ত কমন পাওয়া যায়, এবং বিসিএস অ্যানালাইসিস যে বইটা রয়েছে প্রিলির জন্য, এই বইটা পড়লে মোটামুটি প্রায় 60 থেকে 70% মার্ক কমন পাওয়া যায়। আমি কিন্তু 60 থেকে 70টা মার্ক আপনি পাবেন এটা বলতেছি না, আমি বলতেছি 100-এর মধ্যে 60 থেকে 70% মার্ক আপনি কমন পাবেন, এটা একটা বিষয়। এর পরবর্তীতে যেটি রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি সিলেবাস আকারে ছোট। আপনারা খেয়াল করে দেখবেন যে অন্য সকল চাকরির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের তুলনায় প্রাইমারির যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসের কিন্তু আকারটা অনেক ছোট। অর্থাৎ অনেকেই বলতে পারেন, আমার এই কথাগুলোর সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু আপনারা একটু গভীরভাবে ভেবে দেখবেন যে অন্য অন্য চাকরিগুলো যারা পাচ্ছে না তারা কিন্তু প্রাইমারির পিছনে ছুটতেছে এবং তাদের মধ্য থেকে চাকরি হয়েও যাচ্ছে। তার মানে পরিশ্রম করে যদি কেউ লেগে থাকে তাহলে প্রাইমারিতে চাকরি পাওয়াটা অন্যান্য চাকরির তুলনায় অনেক বেশি সহজ। আর এটা সিলেবাসটা কিন্তু মোটামুটি ছোট, অর্থাৎ আপনি যদি কয়েকটা বই খুব ভালো করে পড়েন তাহলে এমসিকিউ আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আর এমসিকিউ যারা এগিয়ে থাকে তারাই কিন্তু এখানে চাকরিটা পায় মূলত। অর্থাৎ এমসিকিউ যে যত বেশি এগিয়ে থাকবে তার ক্ষেত্রে ভাইভাতে তত সে এগিয়ে থাকবে, এটাই হচ্ছে বিষয়। আর আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে প্রাইমারিতে যদি আপনি প্রস্তুতি নিতে চান তাহলে অবশ্যই ধৈর্য ধরে একটা নির্দিষ্ট সময় জ্ঞান মাথায় রাখবেন যে আমি আজকে পড়তে বসবো মানে আজকেই পড়তে বসবো। আজকে পড়তে বসবো মানে এমনটা না আমি আবার সার্কুলার ছাড়ার পরে পড়তে বসবো, আবার দেখা যাচ্ছে পরের বছরে পড়া শুরু করব। এভাবে আসলে প্রাইমারিতে চাকরি পাওয়া সম্ভব নয়, কারণ যতই বলি না কেন এখানে কম্পিটিশন কম, কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আসলেও কম্পিটিশন কম নয়। দেখবেন লক্ষ লক্ষ প্রার্থী এখানে আবেদন করে, আপনার জেলাতে, আপনার থানাতে, আপনার ইউনিয়নে অনেক অনেক বেশি পরিমাণে আবেদন করে। কারণ অন্য অন্য চাকরিগুলোতে দেখবেন আপনারা যে একটা জায়গাতে হয়তো বা একটা ইউনিয়ন থেকে বা একটা জেলা থেকে হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে একজনও আবেদন করে না, কিন্তু এখানে এমন একটা বিষয় যে আপনার ইউনিয়ন থেকেই অসংখ্য প্রার্থী আবেদন করে ফেলবে, যার কারণে এখানে অবশ্যই কম্পিটিশন করতে হবে। আপনাকে অবশ্যই অন্যদের তুলনায় এগিয়ে থাকতে হবে লেখাপড়ার ক্ষেত্রে এবং জানার যে বিষয়গুলো
প্রশ্নগুলো রয়েছে সিলেবাস সম্পর্কে বা সিলেবাসের বিষয়গুলো এবং কোন কোন টপিকগুলো পড়তে হবে সেই টপিকগুলো আপনাদের জানতে হবে। এই সকল বিষয় যদি আপনি যথাযথভাবে পড়ে আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে আপনার চাকরিটা অবশ্যই সহজ হবে আপনার জন্য। এখন কথা হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে প্রাইমারি সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও পরবর্তীতে আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। এছাড়া আপনাদের যাদের মনে কোনো রকম প্রাইমারি সম্পর্কিত প্রশ্ন রয়েছে তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে সে সকল প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের প্রশ্নগুলো নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। মূলত একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের আসলে প্রতিটি কমেন্টের নিচে অ্যান্সার দেওয়ার ওইভাবে সময় হয় না, যার কারণে আমরা কোনো একটা ভিডিও করে সেই ভিডিওতে আপনাদেরকে সেই অ্যান্সারগুলো দিয়ে দিই। কারণ একই প্রশ্ন হয়তো বা একাধিক মানুষ করছে, বারবার লিখে টাইপ করে আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আপনারা জানেন যে আমিও একটা শিক্ষকতা পেশার সাথে যেহেতু জড়িত রয়েছি, আমারও আসলে ওইভাবে সময় হয়ে ওঠে না। মূলত আপনারা প্রাইমারি, বিসিএস, ব্যাংক বা শিক্ষক নিয়োগ যে কোনো ধরনের চাকরির প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।